স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদ। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৬.২% হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে এক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি রয়েছে বলে বলছে তারা। আজ আমাদের আলোচনার বিষয় বিশ্বব্যাংকের পূর্বাভাস। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চললেও তা এখনও সক্ষমতার অনেক নিচে। পাশাপাশি সুখবর হচ্ছে, চলতি অর্থবছর শেষে কৃষি, শিল্প, সেবা, বিনিয়োগ, আমদানি ও রপ্তানিতে প্রবৃদ্ধি বাড়লে বাড়বে জাতীয় প্রবৃদ্ধি। তবে এতেও ঝুঁকির আশঙ্কা করে বিশ্বব্যাংক বলছে, রাজনৈতিক অস্থিরতা আবার বাড়লে বিনিয়োগ কমে যেতে পারে। চাপে থাকবে রিজার্ভ। গার্মেন্টসের সুযোগ সুবিধা না বাড়ালে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হারানোর পাশাপাশি কমে যেতে পারে মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগ। অর্থনীতি এগুচ্ছে, কিন্তু পোটেনশিয়ালের নিচে। যেই গতিতে এগোবার ক্ষমতা বাংলাদেশ অর্থনীতির আছে, সেই তুলনায় আমাদের গতিটা কম। এবং সেটার পেছনে দুটো প্রধান কারণ। একটি হলো স্থিতিশীলতা আছে, কিন্তু অনিশ্চয়তা কেটে যায়নি। প্রবৃদ্ধি বাড়াতে এই মুহূর্তে করণীয় হিসেবে বিশ্বব্যাংকের পরামর্শ হচ্ছে, চলমান বড় প্রকল্পগুলো সময় মতো শেষ করা, পিপিপি অফিসের ক্ষমতায়ন ও অর্থনৈতিক জোন তৈরি করা। যে বিনিয়োগকে ইনভেস্টমেন্ট বুম লাগবে একটা, আমরা যদি 7%-এ পৌঁছাতে চাই, সেই বুম এক বছরে অর্জন করতে হলে যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেটি এ পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা বলছি জিডিপি গ্রোথ 7 হওয়ার সম্ভাবনা কম, 6.2 হতে পারে। এবং বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হচ্ছে অবকাঠামো দুর্বলতা। জাতীয় প্রবৃদ্ধির 2 অঙ্কে পৌঁছাতে হলে অবকাঠামো শক্তিশালী করে বিনিয়োগে ব্যাপক অগ্রগতি করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো তো? আমি ভালো আছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বিশ্বব্যাংক তার পূর্বাভাসে বলছে যে আমাদের প্রবৃদ্ধি হবে এবার বাংলাদেশে 6.2% হবে। বিশ্বব্যাংক যে এই পূর্বাভাসে যে এস্টিমেট করলো, এটা আসলে কিভাবে করে থাকে, তার ধরনটা কি এস্টিমেট করার? এটা একটা অনুমান, এবং এই অনুমানের ভিত্তি দুটো। একটি হচ্ছে যে আমরা অতীতের যে ট্রেন্ডসগুলো সেগুলোকে দেখি, যে মানে গড়ে কীরকম বিভিন্ন সেক্টরে। ধরেন এটা দুদিক থেকে হিসাবটা করা হয়, একটি হলো উৎপাদনের দিক থেকে, আর একটি হলো খরচের দিক থেকে, মানে এক্সপেন্ডিচার মেথড। তো সেখানে ধরেন কৃষিতে কীরকম ট্রেন্ড আছে, ম্যানুফ্যাকচারিংয়ে কীরকম ট্রেন্ড আছে, সার্ভিসে কীরকম ট্রেন্ড আছে, এগুলি দেখে একটা গড়ের হিসাব আমরা করি। কিন্তু কোনো একটি বিশেষ বছরে তো গড় কাজ করবে না। কাজেই এই বছরের সূচকগুলি কি, মানে এখন গড়ের চেয়ে বেশি হবে না কম হবে, সেটা আমাকে ঠিক করতে হবে। সেটা ঠিক করি আমরা এই বছরে কি ধরনের ঘটনা ঘটতে পারে ইকোনমিতে, সেটা বিবেচনায় এনে। কাজে আমরা এবার যেমন ধরেন 6.2, এখানে প্রধান বার্তা যেটা হলো সেটা হচ্ছে 6.2 হবে কি 3 হবে, এটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে ইকোনমিতে একটা রিকভারি দেখা যাচ্ছে, যার ফলে আমরা মনে করছি যে গত বছরের তুলনায় এই বছর প্রবৃদ্ধি বেশি হওয়া উচিত। কারণ গত বছরে ইকোনমি যে সমস্ত দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছিল, এই বছর এই পর্যন্ত আমরা মোটামুটি একটি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আছি। বিশ্বব্যাংকে সবসময় একটা কনজারভেটিভ অ্যাপ্রোচে আগায়, মানে যখন তারা একটু বলেন, আমরা যখন বছর শেষে যখন দেখি পরিসংখ্যান ব্যুরো হিসাবে, তখন কিন্তু বেশি হয়। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। আমরাও সেটা বিশ্লেষণ করে দেখেছি যে আমরা গত 10 বছরে যে সমস্ত পূর্বাভাসগুলি করেছিলাম, সেগুলোকে অ্যাকচুয়ালের সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে আমাদের গড়ে 0.3% মতো নিচে থাকে আমরা। তো এটা নর্মালি কনজারভেটিভ ভাবেই করা হয়, এই কারণে যে আমরা প্রত্যাশা থেকে খুব বেশি বাড়াতে চাই না। মানে আমরা যা এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি হলে তো ভালো, কিন্তু আমি যদি আগে খুব বেশি বলে ফেলি তাহলে হতাশার পরিমাণও বেশি হবে। আচ্ছা, এই মুহূর্তে বিশ্বব্যাংক বেশ কিছু ইকোনমিতে বেশ কিছু ঝুঁকির কথা বলছে। একটি ঝুঁকি এখনো বলছেন যে রাজনৈতিক অস্থিরতা যদি আবার দেখা দেয়, তাহলে এই প্রবৃদ্ধি থমকে যাবে। এর পাশাপাশি আসলে আর কি কি ঝুঁকি, বেসিক ঝুঁকি? আর বেসিক ঝুঁকির মধ্যে আমরা দুটো ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ঝুঁকি বলে মনে করি। একটি হচ্ছে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে। গার্মেন্টসের ক্ষেত্রে যে সংস্কারগুলি করার কথা বলা হয়েছে, না ইভেন এগ্রিমেন্টও হয়েছে, আমরা বলেছি আমরা এই কাজগুলি করব, সেখানে বেশ কিছু কাজ হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি।
এবং এটা যদি সময় মতো সম্পূর্ণ না হয় বা এটা সম্পূর্ণ করতে যে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা দেখা দেয়, তাহলে কিন্তু ইউরোপিয়ান মার্কেটে গার্মেন্ট এক্সপোর্ট একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে আমাদের যে জিএসপি সুবিধাটা আছে সেটি একটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর দ্বিতীয় ক্ষেত্র যেখানে ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে আর্থিক খাত, ব্যাংকিং খাত বিশেষ করে, এবং এখানে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো সেখানে যে খেলাপি ঋণের পরিমাণ সেটা এখন বেশ হাই, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে এটা যাতে আর না বাড়ে, এবং এই খেলাপি ঋণ হওয়ার পিছনে মৌলিক যে কারণগুলি আছে সেগুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে এই সমস্যা থেকেই যাবে। আর তৃতীয় হচ্ছে আমাদের অবকাঠামোতে যে ধরনের উন্নয়ন দরকার, যেই গতিতে আমাদের এগুলো দরকার, সেখানে মাঠ পর্যায়ে আমরা সেই ধরনের গতি দেখতে পাচ্ছি না। আমি যদি প্রথম ঝুঁকিতে ফিরে আসি, গার্মেন্টসের কথা বলি, যা হচ্ছে আপনি কি মনে হয় না আমরা উই আর অন ট্র্যাক নাকি? হ্যাঁ, সো ফার অন ট্র্যাক, কিন্তু এখন ধরেন আপনি সেফটির কথা যদি ধরেন, সেফটির কথাতে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল সেখানে প্রথম হলো ইন্সপেকশন করা, মানে ফ্যাক্টরি ইন্সপেকশন। ফ্যাক্টরি ইন্সপেকশন অ্যালায়েন্সের অধীনে যে ফ্যাক্টরিগুলি কাজ করে বা এরা কিন্তু ইন্সপেকশন হয়ে গেছে এবং সেখানে ঝুঁকিপূর্ণ কিছু ফ্যাক্টরি চিহ্নিত হয়েছে এবং যেই পরিমাণে আশা করা হয়েছিল তার চেয়ে কম। এটা আমাদের একটা সুখবর, এটা একটা বড় সুখবর। কিন্তু ইন্সপেকশন তো প্রথম পদক্ষেপ। ইন্সপেকশন করে যা পাওয়া গেল সেটা এমিলিওরেট তো করতে হবে, রেমিডিয়েশন তো দরকার। সেই রেমিডিয়েশনের জন্য আপনার ফ্যাক্টরি রিলোকেশনের প্রয়োজন আছে কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে যেগুলো ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত হয়েছে কিন্তু বলছে যে এখানে কাজ করা যাবে, সেখানে কিছু মেরামতের প্রয়োজন আছে, রেট্রোফিটিংয়ের প্রয়োজন আছে, ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইনস্টলেশনের ব্যাপার আছে। কাজে এগুলো যদি সম্পন্ন না হয় তাহলে তো আমি ক্লেম করতে পারবো না যে আমার গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্লেস হিসাবে একটা সেফ প্লেস আমি এনশিওর করলাম। কাজে এখানে আমাদের কাজ যেগুলি হয়েছে সেগুলিকে শেষ করতে হবে। তারপর ধরেন আমরা শ্রম আইনের সংশোধন করেছি যাতে শ্রমিক অধিকার আরও বেটার হয় সিচুয়েশনটা, সেখানে ইপিজেড লর সংশোধন হয়েছে, লেবার লর সংশোধন হয়েছে, কিন্তু সেটার প্রয়োগের ক্ষেত্রে আমরা এখনো পুরোপুরি কাজটা সম্পাদন করতে পারি না। কাজে শ্রম আইন যে সংশোধনীগুলো হয়েছে সেটার প্রয়োগটা নিশ্চিত করতে হবে। আমরা ধরেন মিনিমাম ওয়েজ বাড়িয়েছি গত বছর, কিন্তু এবং অনেকে এটাকে বাস্তবায়নও করেছেন, কিন্তু 100% বাস্তবায়ন এখনো হয়নি। কাজে এটার 100% বাস্তবায়ন তো নিশ্চিত করতে হবে। কাজে এই যেই কাজটা শুরু হয়েছে এবং বেশ ভালোই কিছু অগ্রগতিও হয়েছে, প্রশংসনীয় অগ্রগতিও হয়েছে, কিন্তু সম্পাদন যেটাকে বলে না অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট এন্ডস ওয়েল। আপনি অবকাঠামোর কথা বলছেন, অবকাঠামো একটা বড় সমস্যা সবসময় চিহ্নিত হয়ে আসছে বাংলাদেশের অর্থনীতির জন্য, এবং বলা হচ্ছে যে এখানে আমাদের সুযোগ সুবিধা একেবারেই কম। যদি এখানে সংকট থাকে, এখানে সুযোগ থাকা উচিত আরও, অর্থাৎ ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। এই জায়গাটা এইখানে আমরা এটা বাস্তবায়ন দেখছি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই জায়গাটা ইনভেস্টমেন্ট হচ্ছে না, অন্তত আমি বেসরকারি উদ্যোগে যেটা বলছি একেবারেই আসছে না। সমস্যাটা আসলে কোথায় রয়েছে? এই সমস্যাটাকে বলি যে আপনার গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে এবার আমরা স্লাইটলি ইমপ্রুভ করেছি, কিন্তু অবকাঠামোর ক্ষেত্রে না। অবকাঠামোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে আমাদের প্রগ্রেস হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আপনি যদি সাউথ এশিয়ার সাথে তুলনা করেন বাংলাদেশের অবস্থান, বিশেষ করে বন্দরের ক্ষেত্রে বলেন বা আপনার রাস্তার ক্ষেত্রে বলেন বা রেলওয়ের ক্ষেত্রে বলেন, তাহলে একমাত্র মায়ানমারের চেয়ে আমরা এগিয়ে আছি। বাকি সব দেশ আমাদের চেয়ে এগিয়ে, ভারত, পাকিস্তান, ইভেন নেপাল। সো এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে এখানে কাজ হচ্ছে না কেন। এখানে কাজ হওয়ার জন্য একটা হলো সরকারি বিনিয়োগ দরকার। সরকারি বিনিয়োগের জন্য আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কিছু অবকাঠামোর প্রকল্প আছে, সেই প্রকল্প বাস্তবায়নে আমাদের অগ্রগতি খুব কম, মন্থর। আর দ্বিতীয় হচ্ছে এখানে আমরা এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে যদি বাইরে কিছু কাজ করতে চাই তাহলে সেটার জন্য যে কাঠামোটা করা হয়েছিল সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টিসিপেশন, পিপিপি, মানে প্রাতিষ্ঠানিক কাঠামো। সেই পিপিপির ক্ষেত্রে কিছু কাজ হয়েছে, যেমন আইনের খসড়া হয়েছে কিন্তু পাস হয়নি। পিপিপি অফিসটা সেট আপ করা হয়েছে কিন্তু ওটা এখনো পুরোপুরি ফাংশনাল অফিস হতে পারেনি। এখানে লোকবল নিয়োগ, বিশেষ করে টেকনিক্যালি কম্পিটেন্ট স্টাফ নিয়োগ করা, পিপিপি অফিসকে ক্ষমতায়ন করা, আইন পাশ করে সেটাকে বাস্তবায়ন করা, এই দিকে অগ্রগতি খুব মন্থর। ধন্যবাদ ডক্টর জাহিদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আরও কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
খাতুনগঞ্জ থেকে মতিঝিল।